10,000 বছর। মানুষ যখন পিরামিড বানিয়েছিল তখন থেকে এখন পর্যন্ত 5,000 বছর। এই বর্জ্যতার দ্বিগুণ সময় বিপজ্জনক থাকবে। আর এটা রাখব কোথায়? পর্ব একে দেখেছিলাম ইউরেনিয়াম জ্বালানি 18 মাস বিদ্যুৎ তৈরি করে। তারপর কি হয়? পোড়া জ্বালানি বা স্পেন্ট ফিউল বের করা হয়। এটি দেখতে প্রায় আগের মতোই, কিন্তু এখন ভয়ঙ্কর তেজস্ক্রিয়। এটাই পারমাণবিক বর্জ্যের সবচেয়ে বিপজ্জনক অংশ। পারমাণবিক বর্জ্য 3 ধরনের। প্রথম, লো লেভেল ওয়েস্ট। হাসপাতালের এক্স-রে যন্ত্রপাতি, গ্লাভস 300 বছরে নিরীহ হয়ে যায়। দ্বিতীয়, ইন্টারমিডিয়েট লেভেল ওয়েস্ট, রিঅ্যাক্টরের যন্ত্রাংশ 10,000 বছর বিপজ্জনক, হাই লেভেল ওয়েস্ট, স্পেন্ট ফুয়েল। তৃতীয়, হাই লেভেল ওয়েস্ট মানে স্পেন্ট ফিউল। এটা 3 লাখ বছর পর্যন্ত তেজস্ক্রিয় থাকতে পারে। রূপপুরে ব্যবহৃত জ্বালানি প্রথমে এই পুলে রাখা হয়। নীল আলো দেখছেন? এটি চেরেনকভ রেডিয়েশন, পানিতে আলোর চেয়েও বেশি গতিতে চলা কণা থেকে তৈরি। অবিশ্বাস্য সুন্দর, কিন্তু ভয়ঙ্করও। এই পুলে 10 বছর পর্যন্ত নিরাপদে রাখা যায়। তারপর 2011 সালের চুক্তিতে রাশিয়া বর্জ্য ফেরত নেওয়ার কথা ছিল, কিন্তু 2015 সালের মূল চুক্তিতে বিষয়টি স্পষ্টভাবে নেই। সাম্প্রতিক চুক্তিতে রাশিয়া স্পেন্ট ফিউল পুনরায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তবে কবে, কিভাবে সেটি পুরোপুরি নির্ধারিত নয়। এটি বাংলাদেশের জন্য সত্যিকারের একটি বড় প্রশ্ন। রাশিয়া যদি বর্জ্য নেয় তাহলে কি হবে? প্রথমে রূপপুরেই 5 থেকে 10 বছর ঠান্ডা করা হবে, তারপর বিশেষ পাত্রে করে রাশিয়ায় পাঠানো হবে। সেখানে মায়াক কারখানায় পুনরায় প্রক্রিয়া করা হবে। ব্যবহারযোগ্য ইউরেনিয়াম আলাদা হবে। চূড়ান্ত বর্জ্য কাচে ঢেলে মাটির 400 মিটার নিচে কবর দেওয়া হবে। এটি বর্তমানে বিশ্বের একমাত্র স্বীকৃত স্থায়ী সমাধান। ডিপ জিওলজিক্যাল রিপোজিটরি, 400 মিটার গভীর, শক্ত গ্রানাইট পাথরের মধ্যে কাচে ঢাকা বর্জ্য পাথরে খোদাই গর্তে ঢোকানো হয়, তারপর সিল করা হয়। এটা 10 লাখ বছর ধরে রাখার জন্য ডিজাইন। ফিনল্যান্ডের অনকালো পৃথিবীর প্রথম স্থায়ী পারমাণবিক বর্জ্য ভাণ্ডার। 190 কোটি বছর পুরনো পাথরের মধ্যে 450 মিটার গভীরে, 1 লাখ বছরের জন্য ডিজাইন করা। কিন্তু সবচেয়ে অদ্ভুত চ্যালেঞ্জ হলো 10,000 বছর পরের মানুষকে কিভাবে সতর্ক করবেন। তারা কি আমাদের ভাষাও বুঝবে? সবচেয়ে অদ্ভুত সমস্যাটা হলো 10,000 বছর পরের মানুষকে কিভাবে বলবো এখানে বিপদ আছে। মিশরীয় হায়ারোগ্লিফিক ভাষা বোঝাতে 2000 বছর লেগেছিল। তাহলে আমাদের ভাষা? বিজ্ঞানীরা এখন সার্বজনীন ভয়ের ভাষা তৈরি করছেন, বিশাল কংক্রিটের কাঁটা, অস্বস্তিকর শিল্পকলা, যাতে যে কেউ বুঝবে এখানে এসো না। এই সমস্যা শুধু বাংলাদেশের নয়। আমেরিকায় 90,000 টন বর্জ্য অস্থায়ীভাবে মজুত, স্থায়ী সমাধান নেই। ফ্রান্স 96% পুনরায় ব্যবহার করে। সুইডেন ও ফিনল্যান্ড সবচেয়ে এগিয়ে। পৃথিবীর প্রতিটি পারমাণবিক দেশই এই প্রশ্নের সাথে লড়াই করছে। পাঠানো রাশিয়া না নিলে বাংলাদেশের সামনে 3টি পথ। 1, রূপপুরেই দীর্ঘমেয়াদী স্টোরেজ তৈরি করা। 2, ড্রাইকাস্ট পদ্ধতিতে অস্থায়ী সংরক্ষণ। 3, আন্তর্জাতিক চুক্তিতে তৃতীয় কোনো দেশে পাঠানো। এই 3টি বিকল্পই বিজ্ঞানসম্মত যদি সঠিকভাবে করা হয়। পারমাণবিক বর্জ্যের পরিমাণ জানলে অবাক হবেন। রূপপুরের 1 ইউনিট 18 মাসে মাত্র 27 টন স্পেন্ট ফিউল তৈরি করবে একটি ট্রাকে আটে। অন্যদিকে একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রতি বছর 4 লাখ টন ছাই ও গ্যাস বায়ুমণ্ডলে ছাড়ে। পারমাণবিক বর্জ্য পরিমাণে অল্প, কিন্তু বিপদে বেশি। ড্রাইকাস্ক স্টোরেজ হলো বিশ্বের সবচেয়ে প্রমাণিত সমাধান। আমেরিকা, কানাডা, জার্মানি সহ 20টিরও বেশি দেশ এটি ব্যবহার করছে। বিশাল কংক্রিট ইস্পাতের সিলিন্ডার, বিদ্যুৎ লাগে না, বাতাসেই ঠান্ডা হয়, 100 বছরের বেশি নিরাপদ। যদি রাশিয়া না নেয়, এটাই সবচেয়ে বাস্তবসম্মত পরিকল্পনা বাংলাদেশের জন্য। সৎভাবে বলতে হলে বাংলাদেশের এখনও নিজস্ব বর্জ্য পুনরায় প্রক্রিয়াকরণের সক্ষমতা নেই। স্থায়ী সংরক্ষণের জায়গা চিহ্নিত হয়নি, কিন্তু একই সাথে স্পেন্ট ফিউল পুলে আরও 10 বছর সময় আছে, ড্রাইকাস্ক সমাধান আছে, আইএই সহায়তা আছে, আর প্রশিক্ষিত জনবল তৈরির কাজ চলছে। সমস্যা আছে, সমাধানও আছে। প্রতিটি শক্তির উৎসের একটি মূল্য আছে। কয়লায় বায়ুদূষণ হয়, মানুষ মরে। পারমাণবিকে বর্জ্য থাকে, কিন্তু পরিমাণে কম, নিয়ন্ত্রণযোগ্য। প্রশ্ন হলো কোনটা নিখুঁত নয়, প্রশ্ন হলো কোনটা আমরা দায়িত্বের সাথে সামলাতে পারবো। রূপপুর তৈরি হয়েছে, বর্জ্যের প্রশ্নের উত্তর দিতেই হবে। 3টি প্রশ্ন আপনার জন্য, কমেন্টে উত্তর দিন। 1, রাশিয়া কি বর্জ্য ফেরত নেবে? 2, বাংলাদেশ কি নিজে সামলাতে পারবে? নিউক্লিয়ার শক্তি কি ভবিষ্যতের জন্য সঠিক রাস্তা? 3, পারমাণবিক শক্তি কি আমাদের ভবিষ্যৎ? সেরা মতামত পরের ভিডিওতে পড়ব। 4 পর্বে রূপপুরের সম্পূর্ণ গল্প বললাম। এই সিরিজ ভালো লাগলে শেয়ার করুন, কারণ সঠিক তথ্য ছড়ানো দরকার। সিরিজে আসছি বাংলাদেশের পুরো জ্বালানি ভবিষ্যৎ নিয়ে। সৌরশক্তি না পারমাণবিক না গ্যাস, বাংলাদেশ কোন পথে যাবে?